সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীরা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে এবং সেই ক্ষতিকে কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন ক্লাস গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সেই ধারাবাহিকতায় আমরা তোমাদের সাথে সংযুক্ত হয়েছি। তো আজকে আমরা আমাদের সমাজবিজ্ঞানের বাংলাদেশের সমাজ কাঠামো কোর্সের দ্বিতীয় ক্লাস আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই পাওয়ার পয়েন্টের মাধ্যমে আজকের ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। তো অল্পক্ষণের মধ্যে আমি প্রেজেন্টেশন ওপেন করে দিচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি এবং সাথে সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের দ্বিতীয় লেকচার, আমাদের বিষয় সমাজবিজ্ঞান। প্রোগ্রামের নাম হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস, কোর্সের নাম বাংলাদেশের সমাজ কাঠামো, কোর্স কোড 232011, লেকচার নাম্বার 2। আজকে আমাদের লেকচারের শিরোনাম 2 নম্বর অধ্যায়, যেহেতু অধ্যায়ের নাম হচ্ছে প্রাক পুঁজিবাদী পাশ্চাত্য সমাজ এবং প্রাচ্য সমাজের প্রেক্ষিতে বাংলাদেশ। ক্লাস উপস্থাপনায় বরাবরের মতো আমি আছি তোমাদের সাথে, ফারুক আহমেদ, প্রভাষক সমাজবিজ্ঞান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। আমাদের বাংলাদেশের সমাজ কাঠামো কোর্সের 2 নম্বর অধ্যায়ের শিরোনাম প্রাক পুঁজিবাদী সমাজে পাশ্চাত্য সমাজ ও প্রাচ্য সমাজের প্রেক্ষিতে বাংলাদেশ ইন দ্য কনটেক্সট অফ ওরিয়েন্ট অ্যান্ড প্রি ক্যাপিটালিস্ট ওয়েস্টার্ন সোসাইটি। অর্থাৎ পুঁজিবাদ বিকশিত হওয়ার আগে ইউরোপীয় সমাজ এবং ভারতীয় উপমহাদেশ, যেটা আমরা প্রাচ্য সমাজ বলি, সেই সমাজের প্রেক্ষিতে, সেই সমাজের সাথে কম্পেয়ার করে আমরা বাংলাদেশের সমাজ ব্যবস্থাটাকে এই চ্যাপ্টারে আলোচনা করব। সেভাবে আমাদের আজকের ক্লাস ডিজাইন করা হয়েছে। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু, পাঠ পরিকল্পনাটা একটু দেখে নিই। প্রথমে আছে সামন্তবাদের সংজ্ঞা ও বৈশিষ্ট্য, ভারতীয় এবং ইউরোপীয় সামন্তবাদের মধ্যে পার্থক্য, প্রিভেন্ডালাইজেশন ও ওয়াদাদারাইজেশন, এবং সর্বশেষ পুঁজিবাদের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। আমি যদি আরো সময় পাই তাহলে আমরা ইউরোপীয় সমাজে পুঁজিবাদ বিকশিত হওয়ার ফ্যাক্টর গুলা আমরা আলোচনা করতে পারবো, আর ভারতীয় সমাজে পুঁজিবাদ বিকশিত কেন হইল না সেই বিষয়গুলো একটু যদি সময় থাকে আমরা এই দুটা জিনিস এখানে অ্যাড করে দেব। তাহলে আমরা প্রথমে একটু সামন্তবাদ নিয়ে আলোচনা করি। সামন্তবাদ এর ইংরেজি হচ্ছে ফিউডালিজম। ফিউডালিজম শব্দটির উৎপত্তিটা, জি স্যার, তাহলে আমরা বলতেছিলাম যে সামন্তবাদের উৎপত্তির ইতিহাস। তো সামন্তবাদের ইংরেজি শব্দ ফিউডালিজম, শব্দটি ল্যাটিন শব্দ ফিউডাম থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ফিফ বা ফিউড। তোমরা হয়তো প্রশ্ন দেখছো যে গত বছর যে পরীক্ষাটা হয়েছে, বলে 2019 সালের পরীক্ষার্থীদের জন্য ফিফ শব্দটার অর্থ কিন্তু আসছিল। এটা অর্থ মানে কি, এটা হয়তো অনেকের বইয়ে হয়তো ফিফ অর্থ শব্দটা নাই, কিন্তু ফিউড কিন্তু সব জায়গায় আছে। যার কারণে ফিউডের অর্থ অনেকে জানলেও ফিফ অর্থ জানতো না। মূলত ফিউড এবং ফিফ একই অর্থ মিন করে। ঠিক আছে, তাহলে ফিফ বা ফিউড বলতে কি বোঝায়? এটি হলো মূলত ইউরোপিয়ান সমাজে যে লর্ড বলতে রাজা, মানে যে কোনো দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যারা। আমরা যদি ইংল্যান্ডের কথা বলি, ইংল্যান্ড সেখানে রাজতন্ত্র ছিল বা আছে, তারা লর্ড, এবং তাদের অধস্থন একটা শ্রেণী তারা সৃষ্টি করছে, সেটাকে আমরা বলি ফিউডাল লর্ড, বা তাদেরকে ভ্যাসেলও বলা হয়। ঠিক আছে, সামন্ত প্রভু। তো এই লর্ড এবং ভ্যাসেলদের মধ্যে একটা চুক্তির মাধ্যমে লর্ডরা এই ভ্যাসেলদেরকে বা সামন্ত প্রভুদেরকে জমি দান করত ইউরোপীয় সমাজে। এবং এই জমি দান করার যে
ব্যাপারটা এটা একটা চুক্তির মাধ্যমে সম্পাদিত হইতো, এবং যে জমিটা দান করতো ওই ক্ষুদ্র জমিকে বলা হতো ফিফ বা ফিউড। তাহলে ফিফ এবং ফিউড কিন্তু আসলে একই অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে। এবং এটা হচ্ছে লর্ড কর্তৃক ভ্যাসেল বা ফিউডাল লর্ড অথবা সামন্ত প্রভু এদেরকে যে জমিটা দান করা হতো সেই জমি। পরবর্তীতে এই ফিফ বা ফিউড শব্দ থেকেই মূলত ফিউডালিজম শব্দটির উৎপত্তি। আচ্ছা, এটা ছিল তোমার এর আমরা সেই সামন্তবাদের সংজ্ঞা আলোচনা করব। ইউরোপীয় মধ্যযুগে ইউরোপে বিশেষ করে তোমার নবম থেকে একাদশ, দ্বাদশ এবং ত্রয়োদশ শতক পর্যন্ত এই ইউরোপীয় সমাজে সামন্তবাদটা আসলে ডেভেলপ করে, এবং সামন্তবাদ মূলত একটা ভূমিকেন্দ্রিক আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা, অর্থাৎ ভূমিকে কেন্দ্র করেই রাজনীতি হইতো, ভূমিকে কেন্দ্র করেই আর্থসামাজিক অবস্থা পরিচালিত হতো, এবং ভূমির মালিকানার ভিত্তিতেই সমাজের যে মানুষের মর্যাদা এগুলা নির্ধারিত হইতো। সেজন্য বলা হয় যে এটা সম্পূর্ণ একটা ভূমিকেন্দ্রিক আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা, অর্থাৎ অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক তিনটা বিষয়ই এই ভূমিকে কেন্দ্র করে হতো, যার কারণে এইটাকে ফিউডালিজম নাম দেওয়া হয়েছে। এখন সমাজ বিজ্ঞানীগণ এটাকে বিভিন্ন ভাবে বিভিন্ন জন সংজ্ঞায়িত করেছেন। তার মধ্যে আমরা কয়েকটি সংজ্ঞা উদ্ধৃত করব। ডিডি কোশাম্বী, তিনি একজন ভারতীয় সমাজ বিজ্ঞানী। তোমরা অনেক বইতে দেখবা ওনার লেখা বা সংজ্ঞা আছে। তার বই ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান হিস্টোরি, অর্থাৎ তিনি ভারতের যে ইতিহাস লিখছেন সেই গ্রন্থে তিনি উদ্ধৃত করছেন যে ফিউডালিজম means a state where in an emperor of powerful king lived tribute there from subordinate who still rule in their own rights and did what they liked within their own territories as long as they paid the pragmatic rules। অর্থাৎ এই বিশাল একটি সংজ্ঞা। এখানে মূল কথাটা হচ্ছে যে ফিউডালিজম বলতে বোঝায় এমন একটি রাষ্ট্র যেখানে সর্বশক্তিমান রাজা, এম্পায়ার বা সম্রাট, তিনি সেখানে বসবাস করেন এবং তার যারা সাবঅর্ডিনেট তাদেরকে সেবাদানের মাধ্যমে, তাদের সাথে সেবা এবং রক্ষামূলক একটা চুক্তির মাধ্যমে তিনি একটি সিস্টেম গড়ে তোলেন, এবং তার টেরিটরি বা তার রাষ্ট্রে তিনি যা ইচ্ছা তাই তিনি করতে পারেন, অর্থাৎ তার ইচ্ছা মতো তিনি কাজ করতে পারেন। তাহলে আমরা গতদিন বলছিলাম যে ডেসপোটিজম, তুমি যে শরীফ প্রশ্ন কি বসির প্রশ্ন করছিলা যে স্বৈরতন্ত্র কি ইউরোপে ছিল নাকি প্রাচ্যে আমাদের এই অঞ্চলে ছিল। আসলে স্বৈরতন্ত্র বলতে ওইটা বোঝায় যে এখানে রাজা যারা ছিল তারা যে সুপ্রিম পাওয়ার এক্সারসাইজ করতো এইটাই, এবং সেটার ভিত্তি ছিল এই জমির জমি ভূমি, ঠিক আছে। তো এই সংজ্ঞাটাই মূলত ডিডি গোস্বামী তিনি তুলে ধরছেন যে তারা তাদের এই রাষ্ট্রে বা তাদের টেরিটরিতে তাদের ইচ্ছা মতো যা কিছু তাই করতে পারত। তাহলে তারা কতটা শক্তিশালী ছিল। এবং আমাদের বাংলাদেশের সমাজ বিজ্ঞানের জনক যিনি আমরা বলি অধ্যাপক এ কে নাজমুল করিম, সামন্তবাদ বলতে তিনি বুঝেছেন সামন্তবাদ এমন একটা সমাজ ও সংস্কৃতিকে বোঝায় যেখানে ভূমি হচ্ছে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার ভিত্তি। আমরা প্রথমে বলেছি যে যেহেতু ফিউডালিজমটা মূলত ভূমি কেন্দ্রিক, ভূমিকে কেন্দ্র করেই এটার সমস্ত কিছু পরিচালিত হবে, ভূমির মালিকানা, এবং এখানে কয়েকটা শ্রেণী থাকবে। আমরা শুধু কার্ল মার্কসের সামন্তবাদ আলোচনায় আমরা দেখি দুইটা শ্রেণী শুধু বলি, তাই না? সামন্ত প্রভু আর ভূমিদাস, নাকি? কিন্তু আসলে কিন্তু এখানে কয়েকটা স্তরের মানুষের বসবাস ছিল এই সামন্তবাদকে কেন্দ্র করে, ঠিক আছে। তাহলে আমরা আপাতত স্ক্রিন শেয়ারটা অফ করে দিয়ে তোমাদের সাথে কিছু কথা বলে নিই আবার। এখন তোমরা আনমিউট করে শেয়ার করতে পারো, কেউ কিছু শেয়ার করতে চাইলে। কেউ কিছু বলতে চাও কিনা বলো। বলতে চাইলে আনমিউট করে বলতে পারো, সমস্যা নাই। আমরা এ পর্যন্ত যে আলোচনা করলাম
সেটা বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা? প্রথম থেকে বশির আহমেদ, ইসমাইল, তোমরা কেউ কিছু বলতে চাইলে বলতে পারো, আমরা শেয়ার করি যে এই পর্যন্ত লেকচার শুনতে কোনো অসুবিধা হয়েছে কিনা। না স্যার, ঠিক আছে স্যার ঠিক আছে স্যার, মানে কথাগুলো ঠিক মতো বুঝতে বুঝতে পারছি পারা যায় বা শোনা যায়, তাই তো? স্যার। সামন্তবাদ মূলত স্যার ভূমিকে কেন্দ্র করে স্যার। সামন্তবাদ মূলত ভূমিকে কেন্দ্র করে, জি স্যার। এখানে বিভিন্ন স্তরের মানে এখানে মানুষ, স্ট্যাটাসের মানুষ জি ছিল। স্যার। আমরা সেটা পরবর্তীতে দেখাবো, সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আপাতত সংজ্ঞা বা উৎপত্তি আমরা এটুকু বুঝলাম যে ইউরোপে যে ভূমিকে কেন্দ্র করে যে একটা আর্থসামাজিক রাজনৈতিক ব্যবস্থা, জি সেটি স্যার। হচ্ছে সামন্তবাদ। এবং এখানে ইউরোপের সামন্তবাদ আর ভারতীয় সামন্তবাদের একটা জি স্যার। কম্পারেটিভ আলোচনা আছে আমাদের লেকচারে, আমরা একটু তাহলে সামনে দিয়ে আগাই, এটাকে বুঝতে পারবো। ওকে। স্যার সামন্তবাদের বৈশিষ্ট্য স্যার একটু হ্যাঁ হ্যাঁ, আছে আছে তো, আমরা পর্যায়ক্রমে যাই, সবই আছে এই লেকচারে, সবই আছে। তোমরা জাস্ট ধরে ধরে শোনো, যে পর্যন্ত আলোচনা হয় আচ্ছা সেটার স্যার। উপরে কথা বলবো, এবং দেখবা যে তোমরা যা চাও তার সবই আছে লেকচারে, ঠিক আছে? এবং তোমাদের যা দরকার সবই আছে। আচ্ছা স্যার। ওকে, তাহলে আমি আবার স্ক্রিন শেয়ারে চলে যাই। তোমরা জি মিউট স্যার। করে দাও, আচ্ছা মিউট স্যার। করে দাও সবাই। তাহলে আমরা সামন্তবাদের উৎপত্তি এবং সংজ্ঞা দেখলাম। এবার আমরা চলে যাই সামন্তবাদের বৈশিষ্ট্য, যেটা শরীফ আহ, প্রশ্ন করছিল। এখন এখানে একটু দেখে নাও, এখানে যা বৈশিষ্ট্য আছে তা একটু জানলেই তোমাদের জন্য না। এখানে প্রথমেই আমরা দেখি যে লর্ডদের কাছ থেকে বেসালরা, আমি কিন্তু বলছি, বা সামন্ত প্রভুরা ঋণ হিসেবে যে জমি পেত, তার উপর তাদের একচ্ছত্র আধিপত্য ছিল। এগুলা পয়েন্টগুলো ভালো করে মনে রাখো, তাহলে ইউরোপের সামন্তবাদ এবং ভারতের সামন্তবাদের সাথে যে পার্থক্যগুলো সেটা বুঝতে পারবে। এখানে দেখো যে লর্ড বেসালদেরকে যে জমিটা দিত, সেটার উপরে এই বেসালদের একচ্ছত্র আধিপত্য ছিল, তার মানে তারা এই জমির মালিক হইতো, ঠিক আছে? আমরা বলি না যে ভূমিতে ব্যক্তিগত মালিকানা ছিল না, মূল ব্যাপারটা এখানে খেয়াল করো, যে ইউরোপের রাজা, তিনি জমির মালিক ছিলেন, এবং তিনি যাকে জমি দান করতেন তাকেও তিনি জমির মালিক তৈরি করতে পারতেন, যেটা ভারতে ছিল না। এটা আমরা পরে আলোচনা করবো, ঠিক আছে? আর ভেসালরা লর্ডদের বশ্যতা স্বীকার করতো, যেহেতু তারা একটা চুক্তির মাধ্যমে জমিটা পাইতো। চুক্তিটাও আমি পরবর্তীতে দেখাবো কি চুক্তি। সেবা এবং রক্ষা, এটা একটা চুক্তি, এবং চুক্তির শর্তগুলো এখানে মোটামুটি অনেকগুলো চলে আসছে। দেখো এখানে 3 নম্বরের যে বৈশিষ্ট্যটা, লর্ডের পুত্র কন্যার বিয়েতে ভেসাল বা সামন্ত প্রভুরা উপটোকন দিত, বলে তারা দিতে বাধ্য থাকে, ঠিক আছে? এখানে তারা কিন্তু এইভাবে চুক্তিবদ্ধ হইতো যে ভেসালদের মানে উপরে একটা শর্ত ছিল যে তাদেরকে লর্ড এবং এদের পুত্র কন্যার বিয়ে এবং এদেরকে নাইট উপাধি দেওয়ার সময় ওকে, ঠিক আছে নাকি? আবার আচ্ছা, নেটওয়ার্কটা খুবই সমস্যা করতেছে, ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর বৈশিষ্ট্যটা, বেসাল বা সামন্ত প্রভুরা যুদ্ধ বিগ্রহ সৈন্য সামন্ত দিয়ে রাজাদেরকে সাহায্য করে। তার মানে ইউরোপের রাজারা যখন কোনো অন্য দেশের সাথে যুদ্ধে লিপ্ত হইতো, তখন এই বেসাল বা সামন্ত প্রভুদের কাজ হচ্ছে চুক্তি অনুযায়ী সৈন্য সামন্ত লোক বল দিয়ে এবং অর্থ দিয়ে রাজাকে সাহায্য করতে হবে যুদ্ধের সময়। এটা ইউরোপীয় সামন্তবাদের আরেকটা বৈশিষ্ট্য। তারপরে আহ ভেসাল বা সামন্ত প্রভুরা লর্ডদের সাথে বিশ্বাসঘাতকতা করলে লর্ড তার ইচ্ছা অনুযায়ী শাস্তি দিতে পারত, ঠিক আছে? তার মানে তারা যদি কোন চুক্তি ভঙ্গ করতো, বিশ্বাসঘাতকতা করতো, তাহলে তারা শাস্তি পাইতো। এই শাস্তি দেওয়ার এখতিয়ার ছিল রাজা বা লর্ডের, ঠিক আছে? তারপরে ভেসালদের মধ্যে বিরোধ দেখা দিলে তিনি লর্ড এই বিরোধ নিষ্পত্তি করতেন। লর্ডের এখতিয়ার ছিল যে এই নিষ্পত্তি করা।
আর সামন্ত যুগে লর্ড এবং ভেসালদের সংখ্যা ছিল খুবই কম। স্বাভাবিক, লর্ড যারা তো লর্ড সামন্ত প্রভু, এদের সংখ্যা এরা সংখ্যায় কম ছিল। আর সবচেয়ে বেশি সংখ্যায় যারা ছিল তারা হচ্ছে ভূমিদাস, অর্থাৎ তারা ভূমিতে চাষাবাদ করত, তাদের সংখ্যাটাই ছিল বেশি। ওকে, তাহলে এইখানে এট এ গ্লান্স ইউরোপীয় সামন্তবাদের কিছু বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে একটা চুক্তির মাধ্যমে তারা সামন্ত প্রভুরা জমি পাইতো এবং তারা জমির মালিক হইতো, জমিতে তাদের একচ্ছত্র আধিপত্য থাকতো। আর দ্বিতীয় হচ্ছে তারা লর্ডের বশ্যতা তাদেরকে অবশ্যই স্বীকার করতে হইতো। পুত্রকন্যার বিয়েতে অথবা কোনো অনুষ্ঠানে অথবা নাইট উপাধি গ্রহণ করার অনুষ্ঠানে তাদের অর্থ দিয়ে সাহায্য করতে হইতো, যুদ্ধ বিগ্রহে সৈন্য দিয়ে সাহায্য করতো। ঠিক আছে, এই ছিল ইউরোপীয় সামন্তবাদের বৈশিষ্ট্য। এবার আমরা ভারতীয় এবং ইউরোপীয় সামন্তবাদের মধ্যে একটু পার্থক্যমূলক আলোচনাটা একটু দেখে নিই। তাহলে আমরা যদি প্রশ্ন আসে যে ভারতীয় প্রাচ্য এবং পাশ্চাত্য সামন্তবাদের মধ্যে পার্থক্য, তাহলে দুইটাকে আলাদা করে আমরা আলোচনা করলাম, তোমরা এটা কম্পেয়ার করে আলোচনা লিখতে পারবে। ঠিক আছে, তাহলে এখন প্রথমেই দেখো এখানে আমি একটা গ্রাফ অ্যাড করেছি। এখানে দেখা যায়, গ্রাফটা দেখতে পাচ্ছ সবাই? চিত্রটা দেখা যায় কিনা? হাত উঠাইলে আমি বুঝতে পারবো। এখানে দেখো যে চারটা স্তরে এই সামন্তবাদটাকে উপস্থাপন করা হয়েছে। সর্বোচ্চ পর্যায়ে যিনি থাকতেন তিনি হচ্ছেন কিং বা রাজা, এবং অনেক ক্ষেত্রে লর্ড আমরা বলি, শুধু লর্ড। ঠিক আছে, বুঝে শোনা যায়? আর হাত উঁচা করবো মাঝে মাঝে, তাহলে আমি বুঝতে পারবো যে না ওকে ঠিক আছে। বসে ওকে, দেখো তাহলে সর্বোচ্চ পর্যায়ে ছিল কিং। এই কিং একটা চুক্তির মাধ্যমে এই যে তাদের যে পরবর্তী ভ্যাসাল, আমরা ভ্যাসাল আসলে এখানে নিচে 3 নম্বরের কি করা আছে, কিন্তু আসলে ভ্যাসাল কিন্তু 2 নম্বর যারা তারা, তাদেরকে কিং জমিদানের মাধ্যমে তাদের জমির মালিক করতো এবং তাদের সাথে একটা চুক্তি সম্পাদিত, চুক্তির নাম হচ্ছে প্রোটেকশন এন্ড সার্ভিস। অর্থাৎ রাজা তাদেরকে প্রোটেকশন দিবে এবং তারা বিনিময়ে এরা এদেরকে সার্ভিস দিবে। সেবা এবং রক্ষা নামে একটা চুক্তি, এই চুক্তির মাধ্যমে তারা জমির মালিক হইত। তার পরবর্তীতে নাইটরা থাকতো। নাইটরা মূলত আসলে জমির ওরকম মালিক না, কিন্তু এরা আবার পিজানদেরকে নিয়ন্ত্রণ করত। তার পরবর্তীতে যে সর্বনিম্ন পর্যায়ে যারা পিজান, কৃষক, সার্প আমরা সামন্তবাদে বলি, তাদেরকে সরাসরি নিয়ন্ত্রণ করতো এরা। এরা প্রোটেকশন দিত যারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের জন্য তারা কাজ করতো, এবং পিজানদেরকে তারা জমি চাষে এরাই মূলত নিয়ন্ত্রণ করত। এখানে আমরা দেখি যে, তাহলে একটু বর্ণনা দেখি। এই সামন্তবাদে বা ইউরোপীয় সামন্তবাদে সর্বোচ্চ পদে অবস্থান করতেন রাজা বা সম্রাট। তিনি বিরাট ভূমির মালিক, তাকে রয়্যাল লর্ড বা অনেক ক্ষেত্রে ক্রাউন লর্ড বলা হতো। ঠিক আছে, তারপরে দ্বিতীয় পদে উচ্চ মর্যাদার অভিজাত শ্রেণী, এদেরকে ডিউক, নোবেল, কাউন্ট বলা হয়। তৃতীয় নম্বরে হচ্ছে অভিজাত শ্রেণী, ভাইস কাউন্ট, ব্যারন, এবং 4 নম্বরে নাইট। আর সর্বশেষ হচ্ছে ভূমিহীন কৃষক প্রজা, যারা মূলত সার, এরা মূলত জমি চাষের সাথে সম্পৃক্ত। ওকে, এই পর্যন্ত ঠিক আছে? এই পর্যন্ত লেকচারটা শুনতে পারছো কিনা সবাই? জি স্যার। শরীফ ঠিক আছে? জি স্যার ঠিক আছে। আচ্ছা রূপসা, কি অবস্থা? কোনো প্রশ্ন কি মনে হয় যে প্রশ্ন করার দরকার? না স্যার, বুঝতেছি তো। আচ্ছা, বুঝলে ভালো। তাহলে কি আমরা আবার কি সামনের দিকে যাব নাকি শেষ করে দেব দ্রুত? জি স্যার। আচ্ছা, স্যার সামনের দিকে যান, সমস্যা নেই। আমাদের দিকে
ওকে, তাহলে আমরা আবার এই স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। তাহলে এই পর্যন্ত ছিল ভারত ইউরোপীয় সামন্তবাদের উৎপত্তি, সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং এখানে তিন চারটা পর্যায়ে কারা কারা ছিল তারা। এবার আমরা ভারতীয় সামন্তবাদ দেখি। ভারতীয় সামন্তবাদ সম্পর্কে নাজমুল করিম বলেছেন যে পাক ব্রিটিশ সামন্ত সমাজে তিনটা শ্রেণী ছিল। এখানে ছিল রাজা, তোমার হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে যারা অবস্থান করতো, তিনি মূলত রাষ্ট্রের প্রতিনিধি, কিন্তু রাজা কিন্তু ভারতীয় সমাজে রাজা কিন্তু জমির মালিক না, এটা কিন্তু খেয়াল করতে হবে। ভারতীয় সমাজে রাজা যারা ছিল, ধরো তোমার কোনো মুঘল সম্রাটের কথা ধরো, তারা কিন্তু জমির মালিক ছিল না, এটা জানো তো। তারা শাসন করত, তারা এক ধরনের প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতো, কিন্তু তারা কিন্তু জমির মালিক না। যার কারণে তারা এইখানে কোনো জমির মালিক শ্রেণী তৈরি করতে পারে নাই। তারা যে যাকে জমি দান করবে তাদেরকে তারা জমির মালিক করতে পারে না, যেটা ইউরোপীয় সামন্তবাদে ইউরোপীয় রাজারা যেটা করতে পারত। এখন কি বুঝতে পারছো যে প্রাচ্য সমাজে কেন ভূমিতে ব্যক্তিগত মালিকানা তৈরি হয় নাই? আচ্ছা, তাহলে এই রাজা তার একটা শ্রেণী তৈরি করতো শুধু খাজনা আদায় করার জন্য, জমির মালিক, এবং অনেক ক্ষেত্রে তাদেরকে জমি দান করতো, কিন্তু তারা জমির মালিক হইতো না। এবং সেটাই হচ্ছে তোমার এই যে জমিদার শ্রেণী, অথবা তোমার ওই যে জাগিরদার, খাজনা আদায়কারী, এরকম অনেকগুলো শ্রেণী রাজারা তৈরি করতো তাদের নিজের রাজস্ব আদায়ের জন্য, কিন্তু তাদেরকে তারা জমির মালিক করতে পারতো না। আর সর্বশেষ এখানে 3 নম্বরে যারা ছিল, এটি কৃষক শ্রেণী। ওই যে আমরা বলি যে ভারতীয় যে সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ, যেটা গ্রাম্য সম্প্রদায়, তারা ছিল শাসন ক্ষমতার অনেক দূরে, তারা ছিল সেলফ সাফিসিয়েন্ট বা স্বনির্ভর। ঠিক আছে, এদের অধিবাসীরা ছিল কৃষক, এরা গোষ্ঠীগত ভাবে জমি চাষ করত, এরাও কোনো জমির মালিক ছিল না। আর এই ভারত সামন্তবাদের মৌল ভিত্তি গুলো ছিল স্বনির্ভর গ্রাম। আমরা বলছি যে কৃষকরা ছিল এক স্বনির্ভর গ্রামের বাসিন্দা, তারা দলগত ভাবে জমি চাষ করতো, তারাও ব্যক্তিগত ভাবে কোনো সম্পত্তির মালিক না। এবং পরিবার ব্যবস্থা ছিল এখানে যৌথ পরিবার। আর একটা ছিল বর্ণ প্রথা, যেটা ইউরোপে তোমার পুঁজিবাদ বিকাশের জন্য অন্তরায়, সামন্তবাদ বিকাশের জন্য অন্তরায়। এই বর্ণ প্রথাটা অনেকগুলো ফ্যাক্টর হিসেবে কাজ করেছে ইউরোপ প্রাচ্য সমাজে। এখানে ভারতীয় সামন্তবাদের দেখো, ভারতীয় সামন্ত কোনো ম্যানর ব্যবস্থা গড়ে ওঠে নাই। ম্যানরটা আমরা রাখি নাই আজকে এবারে আলোচনায়, কারণ ম্যানরটা গত পরীক্ষা আসছে, যার কারণে ম্যানরকে আমরা ইনক্লুড করিনি। ম্যানর হচ্ছে যে ওই সামন্তবাদের আন্ডারে একজন ব্যক্তির বিশাল একটা খামার টাইপের এক ধরনের কৃষি কর্মকাণ্ড। ঠিক আছে, এটা তোমরা একটু দেখে নিও। কিন্তু ভারতীয় সমাজে কোনো ম্যানর ব্যবস্থা ছিল না। ঠিক আছে, আর গ্রাম সম্প্রদায় গুলো কোন ভূস্বামীর অধীনে সংঘবদ্ধ ছিল না, অর্থাৎ তারা নিজেরাই দলবদ্ধ ভাবে জমি চাষ করত। আর এখানে ছিল বর্ণ প্রথা। এই বর্ণ প্রথার ফলে সমাজ ছিল মূলত এক ধরনের স্থবির, এখানে কোনো মোবিলিটি ছিল না। অতএব এই গ্রামের মানুষগুলো যা আয় করত তা দিয়ে আসলে ব্যাপক পুঁজি সঞ্চয় করা সম্ভব ছিল না, যার কারণে এই অঞ্চলে পুঁজিবাদ বিকশিত হয় নাই। আসলে ভূমিতে ব্যক্তি মালিকানা অনুপস্থিত, এটা আমরা অনেকবারই বললাম। উৎপাদন ছিল চাহিদা অনুযায়ী, অর্থাৎ এই গ্রাম সম্প্রদায়ের মানুষগুলো প্রাচ্য সমাজে কৃষকরা উৎপাদন করত নিজেদের যা প্রয়োজন শুধু তাই, উদ্বৃত্ত উৎপাদনও তারা করে নাই। ঠিক আছে, তো যার কারণে এখানে ওই সেরকম একটা ব্যবস্থা গড়ে ওঠে নাই। এই ছিল ভারতীয় সামন্তবাদের মূলভিত্তি। এখন আমরা আলোচনায় আসবো প্রিভেন্টালাইজেশন। এটি ম্যাক্স ওয়েবার কর্তৃক প্রবর্তিত একটি টার্ম। ম্যাক্স ওয়েবার ভারতীয় সমাজের সামন্তবাদ ব্যাখ্যা করার জন্য তিনি ফিউডালিজম শব্দটা ব্যবহার না করে তিনি প্রিভেন্টালাইজেশন শব্দটি ব্যবহার করেছেন। বুঝতে পারছো? অর্থাৎ ম্যাক্স ওয়েবার যখন ভারতীয় সমাজকে তিনি ব্যাখ্যা করেন, তখন ইউরোপীয় সমাজ ব্যাখ্যার যে ফিউডালিজম টার্মটা সেটি তিনি ব্যবহার না করে এখানে নতুন একটি টার্ম ব্যবহার করেছেন, সেটার নাম হচ্ছে প্রিভেন্টালাইজেশন। শোনা যায় কিনা? সবাই একটু হাত উঠালে আমি বুঝতে পারবো। তাহলে প্রিভেন্টালাইজেশন টার্মটা মূলত সংক্ষেপে এটুকু বুঝো যে ইউরোপে যেটা ফিউডালিজম, ভারতীয় সমাজ ব্যাখ্যা করার জন্য ম্যাক্স ওয়েবারের সেটাই প্রিভেন্টালাইজেশন। এখন প্রিভেন্টালাইজেশনের বিস্তারিত আমরা বলি।
প্রিভেন্ট শব্দটি ল্যাটিন শব্দ প্রিভেন্ডার থেকে এসেছে, এর অর্থ হচ্ছে ভূমি দান, অর্থাৎ ভূমি দান করাকে প্রিভেন্টালাইজেশন বলে। যেমন ইউরোপীয় সমাজে রাজা চার্চকে জমি দান করত, ঠিক আছে। ইউরোপীয় সমাজে যেমন চার্চ ছিল কিন্তু আলাদা একটা ডিপার্টমেন্ট, অনেক ক্ষেত্রে রাজাকে তারা পরামর্শ দিত, তারা যেহেতু ধর্মকর্মের কাজ করত, অতএব রাজা মনে করতো তারা আমাদেরকে সেবা দিচ্ছে, তাদের প্রতি অনুগত হয়ে রাজা তাদের জন্য আলাদা একটা জমি দান করে দিত, এবং এই দান করা জমি থেকে এই চার্চের লোকজন যারা ধর্মগুরু ছিল, পোপ, তারা আলাদাভাবে রাজস্ব কালেক্ট করতো। এইটা উৎপাদনের যে বেনিফিটটা আসতো সেটা এই চার্চ তারা নিজেদের জন্য ভোগ করতো, রাজাকে দিতে হইতো না, কারণ রাজা এই জমিটা তাদেরকে একবারে দান করে দিত। এটা ছিল ইউরোপের প্রিভেন্ট। আর এরূপ দানকে মূলত প্রেপ বলা হতো। ম্যাক্স ওয়েবার আবার লক্ষ্য করলেন যে ইউরোপের যে চার্চকে যেভাবে রাজা জমি দান করতো, এই ভারতীয় সমাজে মুঘল আমলে বিশেষ করে রাষ্ট্রীয় কার্য পরিচালনার জন্য এক ধরনের আমলা শ্রেণীর সৃষ্টি হয়, যেমন জায়গিরদার, মনসবদার, জমিদার, তালুকদার, সৈনিক প্রভৃতি। এদেরকেও রাজা কিছু জমি দান করতো, কারণ এই আমলারা রাজস্ব কালেক্ট করতো, জায়গিরদাররা জমি দেখাশোনা করতো। এরা মূলত ছিল রেভিনিউ কালেক্টিং একটা শ্রেণী, এরা রেভিনিউ কালেক্ট করতো রাজার জন্য, যার কারণে এদের প্রতি অনুগত হয়ে রাজা বা মুঘল সাম্রাজ্যের যারা সম্রাটরা ছিলেন তারা এদেরকে জমি দান করতো। এটার সাথে মিল রেখে যে এদের যদি ইউরোপের চার্চকে জমি দান করার সাথে অনেকটা মিল, এই জন্য এই ম্যাক্স ওয়েবার এখানে একটা নতুন শব্দই তিনি আনলেন, সেটা হচ্ছে প্রিভেন্টালাইজেশন। রাজা বা সম্রাটের পক্ষ থেকে এদেরকে জমি দান করা হতো। রাজা বা সম্রাট ব্রাহ্মণ ধর্মযাজকদেরকে জমি দান করতেন। আমাদের এই ভারত উপমহাদেশে যারা ধর্ম পরিচালনা করতো আমরা জানি ব্রাহ্মণরা, এরাও যেহেতু ওই সময় কাস্ট সিস্টেম, এরা যেহেতু সমাজের উচ্চ পর্যায়ে অবস্থান করতো, এদেরকে এই রাজারা জমি দান করতো, ঠিক আছে। তো ম্যাক্স ওয়েবার জমিদানের এই প্রক্রিয়াকেই মূলত প্রেপ বলেছেন। এখন এই প্রিভেন্টালাইজেশনের কেন তিনি প্রিভেন্টালাইজেশন বললেন সেটা আমরা একটু দেখি। ভারতীয় সমাজকে কেন তিনি ফিউডালিজম না বলে প্রিভেন্টালাইজেশন বললেন, ঠিক আছে। সেখানে ভূমিতে ব্যক্তি মালিকানার অনুপস্থিত, আমাদের এখানে আমরা বলছি প্রথমেই রাজা কর্তৃক অধস্তন ভূস্বামী সৃষ্টিতে ব্যর্থতা, অর্থাৎ রাজা যেহেতু ইচ্ছা করলেই তিনি ভূস্বামী সৃষ্টি করতে পারতো না, কারণ রাজা নিজেই তো জমির মালিক না, সে তৈরি করবে কিভাবে। তারপরে ভূমিকেন্দ্রিক স্বৈরতা শাসন ব্যবস্থা, ভূমিকে কেন্দ্র করে রাজা এক ধরনের স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা তারা এখানে চালু করতো। আমলাতান্ত্রিক শ্রেণী এখানে ছিল, যে আমলারা রেভিনিউ কালেক্ট করতো। ম্যানর ব্যবস্থার অনুপস্থিত, এটা আমরা আগেও বলেছি। অস্থায়ী ঠিকাদার শ্রেণী দ্বারা রাজস্ব আদায়, অর্থাৎ এখানে যারা রাজস্ব আদায় করতো তারা কোনো স্থায়ী কোনো শ্রেণী ছিল না, রাজা এদেরকে ইচ্ছা মতো নিয়োগ দিত এবং রাজার মন মতো না হলে আবার তাদেরকে বাদ দিয়ে দিত। এরকম একটা অস্থায়ী শ্রেণী, মানে এদের কোনো স্থায়িত্ব ছিল না। এরা রাজ্য কোষে এই জমিদার রেভিনিউ কালেক্ট করে রাজাকে দান করত। আর এখানে ছিল প্যাট্রিমোনিয়াল স্টেট, পৈতৃক রাষ্ট্র ব্যবস্থা। প্যাট্রিমোনিয়াল স্টেটটা সংক্ষেপে একটু বলি যে প্যাট্রিমনি তো আমরা বুঝি যে প্যাট্রিয়ার্কি, যেটা পিতৃতন্ত্র, ঠিক আছে। আমরা পিতৃতন্ত্র বুঝি যে একটা পরিবারের পিতার শাসন বা পিতাই সবকিছু করবেন, এর থেকে উদ্ভূত, এবং মূলত যিনি একজনের হাতে ক্ষমতা থাকে তাকেই মূলত প্যাট্রিমোনিয়াল বলা হয়। আমি তোমাদের ক্লাসে বলছি যে অনেক ক্ষেত্রে একজন নারীও কিন্তু প্যাট্রিমোনিয়াল বিহেভিয়ার করতে পারেন, কারণ তিনি যদি স্বৈরতান্ত্রিক হন, তার এবার আমরা দেখি অর্থাদারাইজেশন অফ প্রফেসর একে নাজমুল করিম ইন কনটেক্সট অফ ম্যাক্স ওয়েবারস প্রিভেন্টালাইজেশন। অর্থাৎ প্রফেসর একে নাজমুল করিম ম্যাক্স ওয়েবারের এই প্রিভেন্টালাইজেশন শব্দটির পরিবর্তে তিনি আবার নতুন একটি শব্দ ব্যবহার করেছেন, ওয়াদাদারাইজেশন। প্রফেসর একে নাজমুল করিম ম্যাক্স ওয়েবারের এই প্রিভেন্টালাইজেশন প্রত্যয়টি মেনে নেননি। তিনি বলেন, প্রিভেন্টালাইজেশন ভারতবর্ষের জন্য প্রযোজ্য হলেও বাংলার ভূমি ও রাজস্ব ছিল স্বতন্ত্র। ওয়াদাদারাইজেশন মূলত
বাংলার জমিদারি প্রথা বোঝাতেই ব্যবহৃত হয়। অর্থাৎ ভারতীয় সমাজ, যদিও সেখানে প্রিপেন্ডালাইজেশন ম্যাক্স ওয়েবার ব্যবহার করে থাকেন, কিন্তু বাংলা যেটা বঙ্গ, সেখানকার সামাজিক অবস্থা ছিল ভারতের সমাজ ব্যবস্থা থেকেও একটু ভিন্নতর, যেটা আমরা আমাদের আজকের যে টপিকই কিন্তু বলা হয়েছে যে প্রাচ্য এবং প্রাচ্য সমাজের প্রেক্ষাপটে বাংলার যে সমাজ ব্যবস্থা, সমাজ কাঠামো। তাহলে এখানে যেহেতু বাংলায় জমিদারি প্রথা এবং এই যে রেভিনিউ কালেক্টর একটা শ্রেণী, তাদেরকে বোঝানোর জন্য নাজমুল করিম তিনি প্রিপেন্ডালাইজেশন ব্যবহার না করে আবার ওয়াদাদারাইজেশন পদ্ধতি ব্যবহার করেছেন। সেজন্য তিনি এই প্রথাকে প্রিপেন্ডালাইজেশন না বলে ওয়াদাদারাইজেশন বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ইট ওয়াজ নিদার ফিউডালাইজেশন নর প্রিপেন্ডালাইজেশন বাট ওয়াদাদারাইজেশন অফ দ্য প্যাট্রিমোনিয়াল স্টেট। অর্থাৎ এই অবস্থাটি ফিউডালিজমও না, প্রিপেন্ডালাইজেশন অর্থাৎ এটি হচ্ছে ওয়াদাদারাইজেশন। ওয়াদাদারাইজেশন মানে ওয়াদা থেকেই মূলত ওয়াদাদারাইজেশন। ওয়াদা অর্থ প্রতিজ্ঞা ধারক বা বাহক, অর্থাৎ প্রতিজ্ঞার ধারক। মোগল আমলে কর আদায়কারীরা ওয়াদা করতেন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পরিমাণ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবেন, না পারলে জমির বরাদ্দ বাতিল সহ শাস্তির ব্যবস্থা ছিল। আর প্রিভেন্টালাইজেশন ব্যবস্থায় প্রিভেন্টদের ভূমির প্রতি উৎসাহী করা হতো। যেমন প্রিভেন্টালাইজেশনে রাজা যাদেরকে জমি দান করত তাদেরকে জমির মালিকানা বা জমির প্রতি থেকে আকৃষ্ট করা হতো, উৎসাহিত করা হতো। কিন্তু এই ওয়াদাদারাইজেশনে সরাসরি ওইরকম উৎসাহ দেওয়া তো হয় নাই, বরং সেখানে এক ধরনের ফটকা শ্রেণী তৈরি হয় যারা বিভিন্ন অঞ্চলে কর আদায় করে এবং এখানে তারা মানুষের সাথে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট, অত্যাচার, এই ধরনের আচরণ তারা করতো। এরা একটা ফটকা শ্রেণী। তো এই ছিল নাজমুল করিমের ওয়াদাদারাইজেশন। এখন আমরা একটু পুঁজিবাদ নিয়ে সংক্ষেপে আলোচনা করি। ক্যাপিটালিজম, an economic system in which the means of production of goods or service are privately owned and operated for a profit। অর্থাৎ পুঁজিবাদ বলতে বোঝায় এখানে এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যেখানে পণ্য এবং সেবা উৎপাদনের উপকরণের ব্যক্তিগত মালিকানা এবং এটা ব্যক্তিগত স্বার্থে ব্যবহৃত হয় এবং উদ্দেশ্য হচ্ছে অর্থ উৎপাদন ও প্রফিট ম্যাক্সিমাইজ করা। এখানে পুঁজিবাদে একটা র ম্যাটেরিয়ালস কাঁচামাল থাকে, সেটা থেকে কিছু উৎপাদন করা হয় এবং উৎপাদনের ফলে এটা একটা কমোডিটি বা পণ্যে পরিণত হয় এবং পণ্যের সাথে অর্থ যুক্ত হয় এবং এটা একটা শ্রেণীর হাতে অ্যাকুমুলেটেড বা পুঞ্জীভূত হয়। এটি মূলত পুঁজিবাদের মূল কথা। এখন এই পুঁজিবাদ শব্দটির ইতিহাস। ক্যাপিটাল শব্দটি 1660 সালে কোয়াড্রেভ প্রথম ব্যবহার করেন, যার অর্থ হচ্ছে ওয়েলথ, স্টক এন্ড সাবস্টেন্স, অন্য কোনো জিনিস বা সম্পদের মজুদ। অর্থাৎ পুঁজিবাদের মূল কথাই হচ্ছে কোনো মজুদ করা। ক্যাপিটালিজমের উৎপত্তি ল্যাটিন শব্দ ক্যাপুট অর্থ মানি, ইন্স্যুরেন্স এবং ক্রেডিট শব্দ থেকে 1700 শতকে ব্যবহৃত হয়ে আসছে। প্রথমে ছিল এটা ক্যাপুট, ক্যাপুট থেকে ক্যাপিটাল, ক্যাপিটাল থেকে ক্যাপিটালিস্ট, ক্যাপিটালিস্ট থেকে ক্যাপিটালিজম। কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস 1848 সালে প্রকাশিত তাদের দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টোতে ক্যাপিটালিস্টিক শব্দের চেয়ে বুর্জোয়াজি শব্দটি বেশি ব্যবহার করে। ক্যাপিটালিজমের স্তর, ক্যাপিটালিজমের 3টি স্তরের কথা তিনি বলেছেন, যেমন কমার্শিয়াল ক্যাপিটালিজম, মার্কেট, মার্কেট ক্যাপিটালিজম বলা হয়। আর কাছে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম, ইন্ডাস্ট্রি এবং ফ্যাক্টরি অর্থাৎ শিল্প এবং ফ্যাক্টরি এখানে উৎপাদনের কেন্দ্র। আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যাপিটালিজম, যেমন ব্যাংক, ইন্স্যুরেন্স, এই ধরনের প্রতিষ্ঠান। তবে ক্যাপিটালিজম হচ্ছে 3টি প্রতিষ্ঠান। ক্যাপিটালিজম বলতে শিল্প ভিত্তিক সমাজকে বোঝায়, অর্থাৎ শিল্প ছাড়া কিন্তু আবার ক্যাপিটালিজম হবে না। আর পুঁজিবাদের বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে উৎপাদনের উপকরণের ব্যক্তিগত মালিকানা, মুনাফার উদ্দেশ্যে উৎপাদন, শ্রমিকের শ্রমই তার পুঁজি, আর শ্রেণী স্বার্থ এবং শোষণ এখানে তীব্র, উৎপাদন যন্ত্রের বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহার এবং উদ্বৃত্ত উৎপাদন। অর্থাৎ পুঁজিবাদে অবশ্যই যে উৎপাদনের যে উপকরণ এগুলার ব্যক্তিগত মালিকানায় থাকবে এবং এটা অল্প সংখ্যক মানুষের হাতে পুঞ্জীভূত হবে। এরা গোটা সমাজের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে। আর এদের উদ্দেশ্য হচ্ছে মুনাফা, মুনাফার জন্য উৎপাদন করা। আর এদের মূল কথা হচ্ছে সবকিছুই কমোডিটি, সবকিছুই পণ্য। আর শ্রমিক এই সমাজে
হচ্ছে সবচেয়ে বেশি অসহায়, তার শ্রম ছাড়া তার কোনো পুঁজি নাই, তার শ্রমটা বিক্রি করে সে জীবিকা নির্বাহ করতে হয়। আর সর্বশেষ শ্রেণীর স্বার্থ এবং শোষণ এখানে তীব্র। এখানে শ্রমিক শোষণের মাধ্যমে মূলত পুঁজিপতিরা তাদের সম্পত্তিকে পঞ্জীভূত করেন এবং এখানে শ্রমিককে ব্যাপকভাবে শোষণ, অর্থাৎ শ্রমকে তারা শোষণ করে তাদের সম্পত্তি অর্জন করে। আর উৎপাদন যন্ত্রের বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহার দিন দিন যাচ্ছে, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আবিষ্কৃত হচ্ছে এবং এর ফলে এই উৎপাদনটাকে আরো বেশি ত্বরান্বিত করা হচ্ছে এবং এখানে আস্তে আস্তে হিউম্যানের পরিবর্তে মেশিনারিজ এর ব্যবহারটা বেশি হচ্ছে। এবং সর্বশেষ উদ্বৃত্ত উৎপাদন এবং উদ্বৃত্ত মূল্য তৈরি করা এবং শ্রমিকের উদ্বৃত্ত শ্রম শোষণের মাধ্যমে সম্পত্তি অর্জন করা। এই ছিল আজকের ক্লাসের পর্যন্ত আলোচনা। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি ক্লাসটি আজকে এখানে শেষ করতে চাই। পরবর্তী ক্লাসে আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এবং এখানে আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।